সুতরাং বজ্র আঁটুনি ফসকা গেরো নয়, বজ্র আঁটুনি শক্ত গেরোর যে নমুনা আমরা দিলাম, যেটার মধ্যে দিয়ে আমরা আমাদের মেজর কমিটিটা মনে রাখতে পারবো, যে গল্পটার মধ্যে দিয়ে, ওকে, সেই গল্পটার পরবর্তী অংশ আমরা যখন নেক্সট লাইনগুলো পড়তে থাকবো, গ্যাপে গ্যাপে আমরা দিতে থাকবো, ওকে। তার কারণ খুব ছোট ছোট জিনিস আছে যেগুলো পরীক্ষায় এলে মনে রাখা একটু মুশকিল হয়ে যায়। কেমন? যেমন ধরা যাক, যদি প্রশ্ন আসে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সরি গলাটা এখনো সারেনি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পুরোটাই কংগ্রেসেরই বডি ছিল, এটা কে বলেছে? এটা গ্র্যানভিল অস্টিন বলেছেন। এটা আমি পড়লাম, পরীক্ষা হলে মনে থাকবে? খুব চান্স কম। আমি বলে দেব কিভাবে পরীক্ষা হলে মনে থাকবে, ওকে। আমি শিখিয়ে দেব, ট্রিক শিখিয়ে দেব, এবং এই ট্রিক্সগুলো শিখবে বলেই তোমরা সিভিল সার্ভিস ফর দেশি গাইজের ক্লাস করবে। চলো, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, ওকে। ডিমান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আই রিপিট, আমরা লক্ষ্মীকান্ত পড়ছি, এম লক্ষ্মীকান্ত, কনস্টিটিউশন পড়ছি। দিস ইজ দ্য সেকেন্ড চ্যাপ্টার। আমরা এর আগে খুব ভালো করে প্রথম চ্যাপ্টারটা পড়েছিলাম, রাইট? তোমরা আগের ক্লাসে গিয়ে সেই চ্যাপ্টার ভালো করে দেখে নেবে, বুঝে নেবে। ওখানে ছোট 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 অসংখ্য মনে রাখার উপায় দিয়ে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছিলাম। বাট ফর দিস টাইম আমরা এই চ্যাপ্টারটা পড়ব, ডিমান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওকে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ কনস্টিটিউশনকে তৈরি করার জন্যে যে সভা একটা তৈরি করা হয়েছিল বা সভা একটা গঠিত হয়েছিল, সেটাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমরা অর্থাৎ ইন্ডিয়ানরা আন্ডার ব্রিটিশ রুল অনেক দিন ধরে চাইছিলাম যে দেশ কিভাবে চলবে, একটা একক নিয়ম যা সব জায়গায় দেশের সমস্ত ক্ষেত্রে সমানভাবে লাগু হবে, সেই জন্যে একটা রুল বুক তৈরি হোক, যেটাকে বলা হয় কনস্টিটিউশন। এবং প্রত্যেকটা ডেভেলপড ডেমোক্রেসির একটা কনস্টিটিউশন আছে। একটা স্টেবল কনস্টিটিউশন একটা কান্ট্রিকে স্টেবিলিটি দেয়, রাইট? এবং এই কনস্টিটিউশনটা আমরা চাইছিলাম যে আমরা বানাই, অর্থাৎ ইন্ডিয়ানরাই ইন্ডিয়ার জন্য কনস্টিটিউশনটা বানাক। ওটা হয়ে উঠছিল না, ইংরেজরা সুযোগ দিচ্ছিল না। ইংরেজরা যেটা করছিল সেটা তাদের লোকেরাই আমাদের কনস্টিটিউশন বানিয়ে দিচ্ছিল। সো দ্য হিস্ট্রি ইজ ভেরি লং অ্যান্ড ফুল অফ কনফ্লিক্ট। আমরা আজকে সেটা ছোট্ট করে একটু পড়ে নেব। ডিম্যান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্যে যে সময় ডিম্যান্ড হয়েছিল, আমরা মনে করেছিলাম যে আমাদের কনস্টিটিউশন দরকার, একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি দরকার তার জন্যে, সেইটা কীভাবে হয়েছিল। ইট ওয়াজ ইন 1934 দ্যাট দ্য আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম by M.N. Roy, a pioneer of the communist movement in India. So, can you think, 1947 আমাদের দেশ স্বাধীন হলো। কত বছর আগে M.N. রয় স্যার, যিনি একজন কমিউনিস্ট মুভমেন্টের পায়োনিয়ার ছিলেন, পায়োনিয়ার মানে অগ্রদূত, ভ্যানগার্ড, ঠিক আছে, তিনি 1934 সালে বলেছিলেন যে একটা কনস্টিটিউশনের দরকার। এবং তিনি প্রথম ভারতীয় হিসেবে এই জিনিসটার, এই আইডিয়াটার উল্লেখ করেছিলেন। ইন 1935 দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ INC ফর দ্য ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিম্যান্ডেড এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সো অফিসিয়ালি 1935 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমবার ভারতের কনস্টিটিউশনের জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি করে। ইন 1938 জওহরলাল নেহরু on behalf of the INC declared that the constitution of free India must be framed without outside interference by a constituent assembly elected on the basis of adult franchise. 1938 জওহরলাল নেহরু INCর তরফ থেকে ঘোষণা করেন যে
স্বাধীন ভারতের একটা কনস্টিটিউশন দরকার এবং সেটা কোনো বহিরাগতের হস্তক্ষেপ ছাড়াই, ওকে, উইদাউট আউটসাইড ইন্টারফারেন্স বাই এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইলেক্টেড অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এবং সেই যে সভাটা তৈরি হবে, সেই সভাটা কিসের ভিত্তিতে তৈরি হবে? সেই সভাটা তৈরি হবে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের ভিত্তিতে, অর্থাৎ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে সর্বসাধারণের ভোটাধিকার, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, ওকে। The demand was finally accepted in principle by the British government in what is known as August Offer of 1940। মনে মনে বা নৈতিকভাবে, ঠিক আছে, নীতিগত দিক থেকে, ইন প্রিন্সিপিল শব্দটার মানে, ঠিক আছে, নীতিগত দিক থেকে আগস্ট অফার 1940 সালে ব্রিটিশরা যেটা ঘোষণা করেছিল তার মাধ্যমে এই দাবিটা ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম স্বীকার করে, অ্যাকসেপ্ট করে। ইন 1942 স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এ মেম্বার অফ দ্য ক্যাবিনেট, came to India with a draft proposal of the British government on the framing of an independent constitution to be adopted after the World War II. So 1942-এ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এসেছিলেন, যিনি কিনা ব্রিটেনের যে পার্লামেন্ট তার একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, ওকে। তিনি একটা ক্রিপস প্রপোজাল এনেছিলেন এবং ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তিনি এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন তৈরির পদক্ষেপ হিসেবেই এনেছিলেন, ওকে। দ্য ক্রিপস প্রপোজাল ওয়ার রিজেক্টেড বাই দ্য মুসলিম লীগ। ক্রিপস প্রপোজাল মুসলিম লীগ রিজেক্ট করেছিল, হুইচ ওয়ান্টেড ইন্ডিয়া টু বি ডিভাইডেড ইন্টু 2 অটোনোমাস স্টেট উইথ 2 সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। মুসলিম লীগ ক্রিপস মিশনকে বা ক্রিপস প্রপোজালকে রিজেক্ট করেছিল, তার কারণ তারা চাইছিল যে ভারতবর্ষ দুটো আলাদা স্বায়ত্ত শাসনকারী অঞ্চল হিসেবে বিভক্ত এবং তার জন্য দুটো আলাদা কনস্টিটিউশন রচিত হোক, ওকে। ফাইনালি এ ক্যাবিনেট মিশন ওয়াজ সেন্ট টু ইন্ডিয়া। অবশেষে একটা ক্যাবিনেট মিশন ভারতবর্ষে পাঠানো হয়। ওয়াইল ইট রিজেক্টেড দ্য আইডিয়া অফ 2 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা ভারতবর্ষের দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে আইডিয়াটা বা ধারণাটা সেটাকে বাতিল করে দেয়। ইট পুট ফোর্থ এ স্কিম ফর দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হুইচ মোর অর লেস স্যাটিসফাইড দ্য মুসলিম লীগ। ওরা একটা কনস্টিটিউয়েন্ট, ওরা মানে ক্যাবিনেট মিশন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা আনে যেটা অল্প বিস্তর মুসলিম লীগ সন্তুষ্ট হয়েছিল। চলো, কম্পোজিশন অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির উপাদান, কম্পোজিশন মানে যেগুলো নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কনস্টিটিউটেড ইন নভেম্বর 1946 আন্ডার দ্য স্কিম ফর্মুলেটেড বাই দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান। সো 1946 নভেম্বরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে। দ্য ফিচার্স অফ দ্য স্কিম ওয়ার, এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। 1 নাম্বার, the total strength of the Constituent Assembly was to be 389. Constituent Assembly total strength, ক্ষমতা 389 জন। Of this বা 89টা সিট, 389টা সিট। Of this 296 were to be allotted to the British India and 93 seats to be to the princely states। 398 এর মধ্যে 389 মধ্যে 296টা ব্রিটিশ ইন্ডিয়া থেকে এবং 93টা প্রিন্সলি স্টেট থেকে নেওয়া হবে। হোয়াট ইজ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড হোয়াট ইজ প্রিন্সলি স্টেট? ছোট করে এক লাইনে বলি, ভারতবর্ষের যে অংশটা ব্রিটিশরা ডাইরেক্টলি শাসন করত, ডিরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল ব্রিটিশদের কন্ট্রোলে বা আন্ডারে, সেটা ব্রিটিশ ইন্ডিয়া। আর কিছু কিছু অঞ্চল ব্রিটিশরা ডাইরেক্ট রেগুলেট বা কন্ট্রোল করতো না, কোনো রাজা বা মহারাজা বা জমিদারের মাধ্যমে করতো। অর্থাৎ অ্যাকচুয়ালি ওর অ্যাডমিনিস্ট্রেশনটা জমিদার করবে বা অ্যাপারেন্টলি ওর অ্যাডমিনিস্ট্রেশনটা জমিদারের কন্ট্রোলে বা মহারাজার কন্ট্রোলে, কিন্তু অ্যাকচুয়াল যে কন্ট্রোল ব্রিটিশরা তার পিছন থেকে আছে, অর্থাৎ তাদের সমস্ত বিষয়ই ব্রিটিশের হাতে আছে। ব্রিটিশ রেসিডেন্ট একটা রাখা আছে সেই রাজা বা মহারাজার কাছে, ব্রিটিশ সৈন্য সেখানটায় রয়েছে সেই রাজা বা মহারাজার অঞ্চলটাতে,
এবং তারা সমস্ত বিষয় অর্থাৎ রেভিনিউ, ফরেন, মিলিটারি সমস্ত বিষয়ই ব্রিটিশদের কাছে অনুগত বা ব্রিটিশদের হাতের তলায়, হাতের মুঠোয়। কিন্তু ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন ব্রিটিশরা করে না। সেই সব রাজ্যগুলো রাজা বা মহারাজার আন্ডারে থাকা রাজ্যগুলোকে বলা হয় প্রিন্সলি স্টেটস। সো সেই সময় ভারতের দুটো পার্ট ছিল, একটা ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশরা ডাইরেক্টলি শাসন করত, আর ব্রিটিশরা রাজা মহারাজাদের মাধ্যমে শাসন করত, সেটা হচ্ছে প্রিন্সলি স্টেটস। ক্লিয়ার? আউট অফ 296 seats allotted to the British India, 292 members were to be drawn from the 11 governors province। 11টা গভর্নর্সের যে প্রভিন্স, 11টা প্রভিন্স আমরা পড়েছি এর আগে, তার থেকে 296টা সিটের মধ্যে 292টাকে নেওয়া হয়েছিল। ওয়ার টু বি ড্রন ফ্রম দ্য 11 গভর্নর্স প্রভিন্স অ্যান্ড 4 চিফ কমিশনার্স প্রভিন্স, 1 ফ্রম ইচ। হোয়াট ইজ চিফ কমিশনার্স প্রভিন্স? গভর্নর্স প্রভিন্স মানে একটা রাজ্য বা একটা এলাকা যার উপরে থাকে গভর্নর, যেমন বেঙ্গল প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি। আর চিফ কমিশনার্স প্রভিন্স মানে তুমি আজকে ধরে নাও যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, অর্থাৎ আজকের স্ট্রাকচার দিয়ে তুমি একটু বোঝো, যেমন ধরো যাক পশ্চিমবঙ্গ একটা রাজ্য, বিহার একটা রাজ্য, ঠিক আছে, কিন্তু ধরা যাক আন্দামান নিকোবর একটা কেন্দ্রশাসিত অঞ্চল বা পন্ডিচেরি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। এখানটায় ব্রিটিশের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ যিনি ছিলেন তিনি অ্যাডমিনিস্ট্রেশন করতেন, কোনো গভর্নর দ্বারা অ্যাডমিনিস্ট্রেশন হতো না। তো আজকের যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল বলে বুঝতে পারবে সেইগুলো সেই সময় চিফ কমিশনার প্রভিন্স বলা হতো। ওকে, তো 4টে চিফ কমিশনার প্রভিন্স থেকে 4 জনকে নেওয়া হয়েছিল, আর 292টা আমাদের গভর্নর প্রভিন্স থেকে সিট নেওয়া হয়েছিল, টোটাল হলো 296। ওকে, 2 নম্বর পয়েন্ট, ইচ প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেটস और গ্রুপ অফ স্টেটস ইন কেস অফ স্মল স্টেটস, 2-3টে ছোটো ছোটো প্রিন্সলি স্টেটকে মিলিয়ে একটা প্রিন্সলি স্টেট গ্রুপ বানিয়ে দেওয়া হতো, ঠিক আছে। কেননা রাজ্যগুলোর সাইজ বা আকার নানা রকম ছিল, কোনো রাজ্য তো খুব বড় ছিল, হ্যাঁ, যেমন ধরা যাক যে রাজাগুলো পাতিয়ালার বা পেপসু ছিল, পেপসু পড়বে পাঞ্জাবের, হ্যাঁ, বা আমাদের রাজস্থানের বড় বড় রাজ্য ছিল। আবার খুব ছোট রাজ্য যেমন উড়িষ্যার নীলগিরি, খুব ছোট্ট একটা রাজ্য ছিল, ঠিক আছে। তো ছোট ছোট 2-3টে রাজ্য মিলিয়ে একটা সিঙ্গেল গ্রুপ বানিয়ে সেখান থেকে একজনকে নেওয়া হতো। ওকে, দেখো, ইচ প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেটস ওয়ার টু বি অ্যালটেড সিটস ইন প্রপোর্শন টু দেয়ার রেসপেক্টিভ পপুলেশন, অর্থাৎ সেখানে লোকজনের সংখ্যার নিরিখে সিট অ্যালোকেট করা হতো। রাফলি 1 সিট ওয়াজ টু বি অ্যালোটেড ফর এভরি মিলিয়ন পপুলেশন, অর্থাৎ 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 10 লক্ষ লোক প্রতি একটা সিট তৈরি হবে বা একটা রিপ্রেজেন্টেটিভ তৈরি হবে, এইভাবে হিসেব করা হয়েছিল। 3rd পয়েন্ট, সিটস অ্যালোকেটেড টু ইচ ব্রিটিশ প্রভিন্স ওয়ার টু বি ডিভাইডেড অ্যামং 3 প্রিন্সিপাল কমিউনিটিজ, মুসলিম, শিখ অ্যান্ড জেনারেল, all except Muslim and Sikh in proportion to their population। কি হলো, ব্রিটিশ প্রভিন্সে যে সিটগুলো অ্যালোকেট করা হলো সেগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছিল, মুসলিমদের জন্য, শিখদের জন্য এবং বাকিদের জন্য। ওকে, সেই অঞ্চলের মুসলিম, শিখ এবং মুসলিম শিখ ছাড়া বাকি যতগুলো লোক আছে তাদের সংখ্যার উপর নির্ভর করে সিট তৈরি করা হতো বা অ্যালোকেট করা হতো। খুব 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 গুরুত্বপূর্ণ একটা অংশ বা প্রশ্ন এখান থেকে আসে, তোমরা ভুলবে না, তোমরা কনফিউজ হবে। আই রিপিট অ্যান্ড রিপিট, মুসলিম, শিখ অ্যান্ড জেনারেল। পরীক্ষায় যদি আসে যে ব্রিটিশ প্রভিন্স থেকে সিট অ্যালোকেট করা হয়েছিল যে ডিভিশনের ওপরে ভিত্তি করে বা কিভাবে ডিভাইড করা হয়েছিল, ঠিক আছে, প্রিন্সিপাল কমিউনিটি, এরকম যেন যদি প্রশ্ন চলে আসে মুসলিম, শিখ অ্যান্ড হিন্দু বা হিন্দু এটসেট্রা এটসেট্রা, খবরদার হিন্দু কোনো কমিউনিটি বেসড সিট তৈরি হয়নি। আই রিপিট, হিন্দুর ওপরে ভিত্তি করে কোনো কমিউনিটি বা হিন্দু কমিউনিটির ওপর ভিত্তি করে কোনো সিট তৈরি হয়নি। মুসলিম ছিল, শিখ ছিল অ্যান্ড আদার বা জেনারেল ছিল, মুসলিম শিখ বাদ দিয়ে। মাথায় থাকবে, ভুলবে না, পরীক্ষায় কিন্তু
এইটা দিয়ে দেয় আর আমরা ভুল করে ওদের ফাঁদে পড়ে যাই। 4 নাম্বার, the representatives of each community were to be elected by members of that community in the provincial legislative assembly and voting was to be by the method of proportional representation by means of single transferable vote STV। খুব মজা STVতে, আমি পরে তোমাদেরকে ভালো করে বোঝাবো যখন এটা পড়াবো STVর জায়গাটা আলাদা করে। দেখো, the representatives of each community are to be elected by members of that community in that provincial legislative assembly। অর্থাৎ সেই গল্পটা হয়ে গেল যে সেই কমিউনিটির লোকই কেবল সেই কমিউনিটির রিপ্রেজেন্টেটিভকে ভোট দেবে। অ্যান্ড ভোটিং ওয়াজ টু বি মেথড, এবং ভোটিংগুলো একটা এসটিভি বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে তাদের ভোটিং দেওয়ার ব্যবস্থাটা চালু হবে। ওকে, হোয়াট ইজ এসটিভি আমি ডিটেলে পরে ভালো করে বোঝাবো, আপাতত এটা এখানেই মুখস্থ করে ফেলো। 5, the representatives of the princely states were to be nominated by the heads of the princely states। প্রিন্সলি স্টেট থেকে রিপ্রেজেন্টেটিভরা সাধারণত প্রিন্সলি স্টেটের হেড যারা তারাই নির্বাচন করত। জেনারেলি কী হতো, ওই রাজারা রাজপুত্ররা নিজেরাই নিজেদেরকে নমিনেট করত। অর্থাৎ এক কথায় সেই সময় যে এমপি এমএলএগুলো তৈরি হলো সবই আগে রাজা ছিল, এমপি হয়ে গেল। তোমরা একটা জিনিস আজকে খেয়াল করে দেখবে, থ্রু আউট ইন্ডিয়া প্রায় প্রতিটা রাজ্যে যে যে লোকগুলো আজকে এমপি এমএলএ তারা কিন্তু এক সময় রাজবংশের সাথে যুক্ত ছিল। এরকম প্রচুর এক্সাম্পল আছে, আমি সবগুলো বলছি না, প্রচুর পাবে। সেই সময় রাজা ছিল, যখন স্ট্রাকচারটা চেঞ্জ হলো ডেমোক্রেসির, তখন তারা এমপি এমএলএ হয়ে গেল। ওকে, এবং বাকিটা একই রয়ে গেল। চলো, it is thus clear that Constituent Assembly was to be a partly elected and partly nominated body। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর ফলে বোঝা যাচ্ছে যে কিছুটা ইলেক্টেড এবং কিছুটা নমিনেটেড বডি। মনে থাকবে, কিছুটা ইলেক্টেড গভর্নমেন্টের গভর্নর প্রভিন্স থেকে, আর কিছুটা নমিনেটেড প্রিন্সলি স্টেট থেকে। ওকে, moreover the members were to be indirectly elected by the members of the provincial assemblies who themselves were elected on a limited franchise। এবং ইম্পর্টেন্ট থিং হচ্ছে, moreover আরও বেশি, the members were to be indirectly elected by the members of the provincial assembly। প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলি রয়েছে, অর্থাৎ আমাদের আজকে যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেগুলো রয়েছে, হ্যাঁ, রাজ্যের যেগুলো বিধানসভা, এখান থেকে তারা নির্বাচন করত কাদেরকে, ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদেরকে। ওকে, অর্থাৎ স্টেটে সেই দিনকার, আমরা তো স্টেট বলবো না, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি বলবো, সেখান থেকেই তারা লোকগুলোকে নমিনেট করত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার হিসেবে, এবং সেটাও হতো লিমিটেড ফ্র্যাঞ্চাইজিসে। ওকে, লিমিটেড ফ্র্যাঞ্চাইজি মানে সম্পূর্ণ 18 বছর বয়স হলেই দিতে পারবে তা না, ওই টাকা পয়সা বেশি আছে, শিক্ষা বেশি আছে, ট্যাক্স বেশি দেয়, প্রপার্টি বেশি আছে, এগুলোর ওপর ভিত্তি করেই ভোটাধিকারটা হচ্ছে লিমিটেড ফ্র্যাঞ্চাইজি। ওকে, দ্য ইলেকশনস টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর 296 সিটস অ্যালটেড টু দ্য ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্সেস ওয়ার হেল্ড ইন জুলাই আগস্ট 1946। জুলাই আগস্ট 1946 ইলেকশন হয়েছিল। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওন 208 সিট, আইএনসি 208টা সিটে জিতেছিল, মুসলিম লীগ 73টা সিটে জিতেছিল, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট গড রিমেনিং 15 সিটস, ইন্ডিপেন্ডেন্ট 15টা সিটে জিতেছিল। হাউএভার দ্য 93 সিটস অ্যালটেড টু দ্য প্রিন্সলি স্টেটস ওয়ার নট ফিল্ড অ্যাজ দে আর ডিসাইডেড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। প্রিন্সলি স্টেটের লোকেরা বা রাজা মহারাজারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যোগদান করেনি। প্রশ্ন যদি আসে যোগদান করেছিল কি না, বা এরকম কোনো একটা স্টেটমেন্ট দিয়েছিল প্রিন্সলি স্টেটের অ্যাসেম্বলি 50% যোগদান করেছিল, মেজর পোর্শন যোগদান করেছিল, উত্তর ভুল হবে। প্রিন্সলি স্টেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যোগদান করেনি। ওকে, তারা ডিসাইডেড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অলদো the Constituent Assembly was not directly elected by the people of India on the basis of adult franchise। যদিও সর্বসাধারণের ভোটাধিকারের ভিত্তিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়নি,
দ্য অ্যাসেম্বলি কম্প্রাইজড রিপ্রেজেন্টেটিভস অফ অল সেকশন অফ ইন্ডিয়ান সোসাইটি। ভারতের সমস্ত অংশের সমস্ত অঞ্চলের লোকেদের মধ্যে থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভরা এসেছিলেন, যেমন হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, অ্যাংলো ইন্ডিয়ান, ইন্ডিয়ান খ্রিস্টিয়ান, এসটি ইনক্লুডিং ওমেন অফ অল দিস সেকশন। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিয়ে হয়তো নির্বাচন হয়নি, কিন্তু যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হলো সেটায় সব জায়গা থেকে, সব স্তরের, সব অংশের মানুষই এসছিলেন। ওকে, দ্য অ্যাসেম্বলি ইনক্লুডেড অল ইম্পর্টেন্ট পার্সোনালিটিস অফ ইন্ডিয়া অ্যাট দ্যাট টাইম উইথ দ্য এক্সেপশন অফ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ছাড়া ভারতের সেই সময়ে রাজনৈতিকভাবে যে মানুষগুলো সক্রিয় ছিলেন এবং প্রতিষ্ঠিত ছিলেন প্রত্যেকেই অ্যাসেম্বলিতে যোগদান করেছিলেন।